যেমন আপিল আমরা করেছিলাম, প্রথম তো রাজ্য সরকার মানতেই চাননি যে কোনো হিংসা হয়েছে। এখন তাদের ক্যাবিনেট মন্ত্রী বলছেন যে কেউ ছাড়া নয়। হাইকোর্ট আজকে পরিষ্কার করেছেন যে হিংসাও হয়েছে, মানুষ ঘর ছাড়াও আছে এখন। এবং যারা হিংসার কেস নথিবদ্ধ করতে পারেননি বা কমপ্লেন লেখাতে পারেননি, পুলিশ থানায় গিয়ে তারা করাবেন। পুলিশকে অবশ্যই তার জন্য কমপ্লেন দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক অভিযোগকারী ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে হবে, এটা কোর্ট বলেছে। এবং যারা ঘর ছাড়া আছেন তাদের সমস্ত দায়িত্ব পুলিশকে নিতে হবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে এবং এর আগে যত করেসপন্ডেন্স হয়েছে সমস্ত রেকর্ড লিপিবদ্ধ করে একত্রিত করে সিল করে কমিশনের কাছে পাঠাতে হবে। সঙ্গে সঙ্গে যত ফোনে কথাবার্তা হয়েছে মে মাসের থেকে পুলিশের সঙ্গে পুলিশকে ফোনে কমপ্লেন করেছেন, সাহায্য চেয়েছেন ইত্যাদি, তার সমস্ত ফোন রেকর্ড সেটাও সংগ্রহিত করে একত্রিত করে সিল করে কমিশনের সামনে রাখতে হবে। পুলিশের এই গতিবিধি নিয়ে রীতিমতো ধমক দিয়েছেন কোর্ট যে পুলিশ যেটা করে ঠিক করেনি। এখনো যারা পীড়িত, যারা কেস করতে চান, যারা বাড়ি ছাড়া, তাদেরকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিতে হবে। তাদেরকে তাদের যা অভিযোগ সেটা লিপিবদ্ধ করতে হবে, সেটাকে এফআইআর হিসাবে ধরা হবে যে কোনো কমপ্লেন। এবং এটা পরিষ্কার হয়ে গেল যে সরকার যে মিথ্যা বলে বারবার বলেছিল কোনো হিংসা হয়নি বা ছাড়া হয়নি, সেটাকে বারবার বলেছেন যে সরকার তথ্য লুকানোর চেষ্টা করেছে এবং দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পুলিশকে সে দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয়, আপনারা জানেন এসএসসি নিয়ে যে কাণ্ডকাণ্ড হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়, এসএসসি যিনি কমিশনার তাকে রীতিমতো অযোগ্য ঘোষণা করেছেন। এই সরকারের প্রত্যেকটি স্টেট যে মিথ্যার দ্বারা পরিচালিত, সরকার সব জায়গায় চালাকি করছে, বাঁচার চেষ্টা করছে, এটাকে কোর্ট বারবার সবার সামনে নিয়ে এসেছেন, সরকারের সামনে নিয়ে এসেছেন। সরকার সব জায়গায় নীতিহীন, দুর্নীতিপরায়ণ এবং যে সত্যের অপরাধ করছে এবং দুর্নীতি করেছে সেটা প্রমাণ হয়েছে। প্রত্যেকবার এই যে পরীক্ষার্থী যারা, তাদের যারা উচ্চ প্রাথমিকের যে লিস্ট বেরিয়েছে, তাতে গতবার যেটা বলেছিলেন কোর্ট যে তাদের নাম্বারও দিতে হবে নামের সঙ্গে সঙ্গে, সে নাম্বার ছিল না, তাই সেটাকে আবার স্থগিত করা হয়েছে। এই চালাকিটা এই জন্য যে সব জায়গায় দুর্নীতি হয়েছে, হাজার হাজার লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। সে টাকা যারা দিয়েছেন সবাইকে চাকরি দেওয়া সম্ভব না, মাত্র 14,000 লোক চাকরি পাচ্ছেন। তার ডবল বেশি লোক টাকা দিয়েছেন, টাকা ফেরত চাইছেন, টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনা ঘটেছে। একজন বয়স্ক ব্যক্তি আত্মহত্যা করেছেন, তিনি টাকা দিয়েছিলেন, সে ওখানকার স্থানীয় নেতাকে বলেছেন উনি, সে টাকা উনি ফেরত দেননি। আমার তো মনে হয় আজকে দিন এসে গেছে সাধারণ মানুষের এই দুর্নীতি বন্ধ করার জন্য যাদেরকে টাকা দিচ্ছেন সেই নেতা এমএলএ যারা, তাদেরকে ঘেরাও করা উচিত, জনসমক্ষে তাদেরকে নিয়ে আসা উচিত এবং টাকা উসুল করা দরকার, কারণ বারবার মানুষকে প্রতারণা করা হচ্ছে। আর দ্বিতীয়, ভ্যাকসিন ইত্যাদি নিয়ে যে ধরনের দুর্নীতি হয়েছে সে ব্যাপারে যে টিআই করেছিলেন একজন আমাদের উকিল, তারও সংজ্ঞান দিয়েছেন সেটা কোর্ট। আগামী দিনে সে ব্যাপারে আরো বেশি তথ্য সামনে আসবে এবং হিয়ারিং হবে, এটা জানা গেছে। আর কিছু বলছি, এই এসএসসির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, কোর্ট বলেছে 1 সপ্তাহের মধ্যে নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে, যারা তালিকায় নেই তাদের নম্বরও কিন্তু পাবলিশ করতে হবে। 1 সপ্তাহের মধ্যে করা সম্ভবপর মনে হচ্ছে? দেখুন, সরকার চাইলে সব সম্ভব, কারণ তাদের কাছে তো নথি আছে, সেটাকে প্রকাশ করা, টাইপ করে প্রকাশ করে ঝুলিয়ে দেওয়া। সমস্ত পরীক্ষার্থীদের খাতা চেক করা হচ্ছে, নম্বর দেওয়া হচ্ছে, রেজাল্ট আকারে সরকারের কাছে আছে, সেটাকে প্রকাশ করা মাত্র। কিন্তু প্রকাশ করতে গেলে সেখানে যে দুর্নীতি হয়ে যায় প্রকাশ হয়ে যায়, কারণ অনেকে আছেন যারা নম্বর কম পেয়েছেন কিন্তু তাদেরকে সামনে নিয়ে আসবেন, সে নাম পাল্টাপাল্টি হচ্ছে। এর আগে আমরা দেখেছি মেধা তালিকাতে 1 নম্বরে চলে এসেছে এমন ব্যক্তি, তার বাবা এমএলএ টিএমসি জয়েন করার জন্য, তার আগে লিস্ট তার নামই ছিল না। এই ধরনের বহু ঘটনা বাংলার মানুষ দেখেছেন। আর সেটা কোর্টের কাছে যখন পৌঁছেছে, কোর্ট সেটা মেনে নিয়ে এর পিছনে দুর্নীতি স্বীকার করে সেটাকে সামনে আনার চেষ্টা করছেন, যাতে স্বচ্ছতা আসে। তার জন্য সরকারকে এই আদেশ দিয়েছেন। আমার মনে হয় সরকারের এটা মেনে সত্য সামনে আনা উচিত এবং সমস্ত মানুষের জানার অধিকার আছে যে পরীক্ষায় কতটা স্বচ্ছতা থাকে এবং কোথায় দুর্নীতি হয়েছে। এবং যারা এর সঙ্গে যুক্ত আছেন, আমার মনে হয় মানুষের সামনে এসে অভিযোগ করা উচিত
সেই সমস্ত দোষীদের সাজা পাওয়ার দরকার আছে। একটা টুইট করেছেন দেবাঞ্জন দেব, ভুয়ো কাণ্ডের যিনি ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত, তিনি দক্ষিণ কলকাতার তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন, আপনি টুইট করেছেন, বিষয়টা একটু বলুন কিভাবে আপনি কথা শুনুন, অনেক তথ্য আছে, আপনারাও জানেন, আমরাও জানি, অনেকে বলছেন না, আমাদের কাছে তথ্য আসছে, আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে যে উনি টিএমসি দক্ষিণ কলকাতা জেলার আর তথ্য বিভাগের প্রমুখ ছিলেন বা তার মধ্যে একজন নেতা ব্যক্তি ছিলেন। শুধু এটা নয়, বিনয় মিশ্রের কথা আমি জানি, তিনি এত বড় একজন ইন্টারন্যাশনাল স্মাগলার গরু কয়লা সব সময় যুক্ত, তিনি তাদের যুব সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জানা যাচ্ছে এখন বিদেশি নাগরিক পর্যন্ত, আলাদা দেশ তৈরি করা হয়েছে পালাবার জন্য। কত বড় ফ্রড, খুব দূরে এই সমস্ত দুর্নীতি এত বড় অন্যায়কে চাপা দেওয়া সম্ভব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তারা দাবি করেছেন যে সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতাকে সরাতে হবে, তার কারণ নারদায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি একান্ত বৈঠক করেছেন এবং অভিষেক ব্যানার্জি টুইট করেছেন। শুভেন্দু বাবুর সঙ্গে মিটিং হয়েছে, এর কোনো তথ্য প্রমাণ নেই। দুজনেই বলেছেন, তুষার মেহতাও বলেছেন, শুভেন্দু বাবু টুইট করেছেন যে তুষার মেহতা যাকে কেন্দ্র করে তিনি বলেছেন যে হ্যাঁ আমার বাড়িতে এসেছিলেন, অফিসে বসেছিলেন, আমার কাছে প্রচুর কাজ ছিল, সেদিন আমি বিভিন্ন মিটিং এ ছিলাম, আমার সঙ্গে দেখা হয়নি, আমার অফিস থেকে বলা হয়েছে দেখা হবে না, ওটা আপনি চলে গেছেন, দেখা হয়নি। যারা বলছেন দেখা হয় তাদের দায়িত্ব তথ্য প্রমাণ দেওয়ার। শুভেন্দু বাবু বলেছেন যে ওনার সঙ্গে কোনো মিটিং হয়নি। প্রশ্ন হচ্ছে যে আজকে তারা কাকে কাকে সরাতে বলবেন? গভর্নর যেহেতু সব সত্য সামনে নিয়ে আসছেন, অন্যায় প্রতিবাদ করছেন, গভর্নরকে সরাতে হবে। বিরোধী দলের নেতা শুভেন্দু বাবু যেহেতু গেছেন, হতে পারে তিনি কোনো উদ্দেশ্যে গেছেন। আজকে আমরা যে নাটক দেখলাম বিধানসভার মুকুল রায়, বাংলার একজন বরিষ্ঠ নেতা, বিজেপি সিম্বলে জিতে টিএমসি প্রকাশ্যে জয়েন করে ঝান্ডা নিলেন এবং নির্লজ্জের মতো আমাদের বেঞ্চে বসে আছে। সিএজি চেয়ারম্যান হতে হবে নাকি? এবং আমরা যেমন পক্ষ ত্যাগ করে দুইজন ত্যাগ করেননি, উনি কোন দিকে আছেন? ত্রিশঙ্কু হয়ে গেছেন। এটা ওনাকে ঠিক করতে হবে। এই ধরনের জটিল বিষয় আলোচনার জন্য যেতে পারেন শুভেন্দু, হয়তো দেখা হয়নি, কথা হয়নি, এগুলো সত্যিকার একটা সাংবিধানিক প্রশ্ন উঠেছে। যারা মিথ্যা বলে এখন তুষার মেহতাকে অপসারণ করুন, হয়তো হোম মিনিস্টারের সঙ্গে দেখা করবেন, তাকে অপসারণ করতে বলবেন, প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করবেন, তাকে বলবেন। কোন সময় যদি উনি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন, বলবেন যে কেন শুভেন্দু প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন, তাকে অপসারণ করা। এটা কোনো রাজনীতি, এটা কোনো পার্টি হলো? বাঁচার জন্য সবাইকে অপসারণ করতে। যিনি মুখ্যমন্ত্রীর হিসাবে ইলেকশন লড়েছেন, নির্বাচন হেরেছেন, পেছনের দরজা দিয়ে বিধায়ক না হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে অপসারণের কথা কেউ বলছেন না। সম্পূর্ণ অনৈতিক ভাবে করেছেন। যে মন্ত্রীরা, যে নেতারা বান্ডিল বান্ডিল টাকা নিয়েছে টিভির পর্দায় আমরা দেখেছি, তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে না। আমাদের মাননীয় গভর্নরের নাম কোথায় কে লিখে রেখেছে, আর সেটা মমতা ব্যানার্জির ডায়েরি হতে পারে বা ববি হাকিমের ডায়েরি হতে পারে, কে জানে কার জয়েন্টের ডায়েরি কি, সেটা থেকে তাকে দোষী প্রমাণ করা হচ্ছে। আর কোটি কোটি মানুষ যাদেরকে টাকা দিয়ে দেবে ক্যামেরার সামনে, তারা দোষী না। তার জন্য মুখ্যমন্ত্রীকে গিয়ে ধর্ণা দিতে হয়, রাস্তা ঘেরাও করা হচ্ছে, সিবিআই কে চমকানো হচ্ছে, রাজ্যপালের ভবন ঘেরাও করা হচ্ছে। কোথায় পৌঁছেছে রাজনীতি? এই দিনটা আজকে যে রাজ্যপাল বিধানসভায় ভাষণ দিতে গেলেন শুরুতে, এবং সেখানে বিজেপির বিধায়কদের তুমুল বৈঠক করে মাঝখানে তিনি ভাষণ দিতেই পারলেন না, করতে পারলেন না, বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন। এটা বেলজির ঘটনা, পশ্চিমবঙ্গে আগে ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গে এখন যা হচ্ছে, এই যে আমাদের এমএলএ অন্য পার্টি জয়েন করার পর তাকে বিরোধী পার্টি দেখিয়ে সিএজি পিএসসি চেয়ারম্যান করার কথা হচ্ছে, এটা বেলজির নয়? এটা কি নৈতিকতা নয় নাকি সংসদের আইনের কোনো উল্লেখ আছে? তো যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে। আমরা এখানে আমাদের প্রস্তাব আছে, রাজনৈতিক প্রস্তাব, আমাদের রাজ্য সমিতির যে বৈঠক হলো সেখানে প্রস্তাব নিয়েছিলাম। এই সরকার যদি অনৈতিক কাজ করে, আমরা বলেই দিয়েছিলাম পিএসসি চেয়ারম্যান বানাতে গিয়ে যেহেতু রাজনৈতিকতার আশ্রয় নেওয়া হচ্ছে, যদি সরকার এরকম করে জনস্বার্থে আমরা সব স্টেপে বিরোধিতা করবো এবং আমরা যা প্রস্তাব নিয়েছি সেটাই করেছি। আমাদের বিরোধী দলনেতা নেতৃত্ব দিয়েছেন, ওখানে সমস্ত বিধায়করা ছিলেন। যে হিংসা নিয়ে 2 মাস ধরে পশ্চিমবঙ্গে চলছে, আজ কোর্ট সেটা স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন অন রেকর্ড। তার জন্য সরকারকে স্টেপ নিতে বলেছেন, পুলিশকে ধমকেছেন, সেটাকে অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। এখন হাজার হাজার লোক ঘরের বাইরে আছেন, সেটা সে অস্বীকার করেছেন তার ক্যাবিনেট মন্ত্রী। সেই সরকারের কি নৈতিক অধিকার আছে এই ধরনের? আর তাদের লেখা রাজ্যপালকে দিয়ে পড়িয়ে নেওয়া হচ্ছে যে রিপোর্টের মধ্যে এই হিংসা, তার সম্বন্ধে একটা কথা না। নির্বাচনের পরে 41 জন মারা গেছেন রেজাল্টের পরে,
তার সম্বন্ধে একটা কথা নেই। এই ধরনের রিপোর্ট, এই ধরনের বক্তব্য, অসত্য বক্তব্য গভর্নমেন্ট দিয়ে পড়ানো ঠিক নয়, আমরা তাই বিরোধিতা করছি। দিলীপ রায় কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন রাজ্যপাল ভাষণ করার জন্য তাকে ধন্যবাদ জানান। কে বলেছেন? মুখ্যমন্ত্রী। আচ্ছা, আমি জানি কাকে ধন্যবাদ দিয়েছেন। উনি বোধহয় আগে থেকে লিখে রেখেছেন, সেটা পড়ে দিয়েছেন যে কি হবে, প্রত্যেকবার তাই হয়। গভর্নর তো পড়তেই পারেননি। আর যতদূর আপনারাও জানেন, আমরাও জানি, কোনো আওয়াজ তার আসেনি, কেউ শুনতে পায়নি। মুখ্যমন্ত্রী হয়তো কোথাও শুনেছিলেন, বা কি করে শুনলেন জানি না। এটা একটা ফর্মালিটি, ধন্যবাদ দিতে হয়, গভর্নর এসেছেন তাই দিয়েছেন। তো এই ধরনের সত্যের অপরাধ করা ঠিক না। আর এটা কোর্টে আজকে একটা গুরুত্বপূর্ণ মামলা হয়েছে, যে যাদবপুরে যে এনএচআরসি উপর যে কথিত হামলা হয়েছে, তার সেই বিষয়ে উনি বলছেন যে আদালত অবমাননা রুল জারি করা হবে না কেন জানতে চাইছে কোর্ট। সেই সঙ্গে রশিদ মনির খান, তার বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করলো আদালত। এই বিষয়টা কি বলছেন? দেখুন, এটা আদালত দ্বারা নিশ্চিত করা। এনএচআরসি যে টিম এসেছে, এটা সরকারের নয়, আদালত পাঠিয়েছে। সেই অনুযায়ী তারা তথ্য সংগ্রহ করতে এসেছেন। একাধিক জায়গায় ওনারা গেছেন, অনেক জায়গায় সাধারণ মানুষ তাদের সঙ্গে দেখা করতে এসেছে, তারা দেখা করতে যায়নি। এর আগেও বিভিন্ন কমিশন নিয়ে হয়েছে, যেহেতু সেখানে কমিশনের টিম, এসটি কমিশন সন্দেশখালী গিয়েছিল। 10টায় যাওয়ার কথা, সেখানে প্রচুর লোক জমা হয়েছিল অভিযোগ করার জন্য। সবচেয়ে ইফেক্টেড জায়গাগুলোর মধ্যে সন্দেশখালী একটা, এখনো বহু মানুষ বাইরে। আর পুলিশ লাঠি পেটে করে লোককে দাঁড়িয়ে দিয়েছে। কমিশনের লোকেরা যখন যান, তখন অনেক লোক আসতেছিল দেখা করতে, তাদের তো দেখা করতে দেওয়া হয়নি। তো সত্য সামনে আসবে কি করে? তাই কোর্ট বাধ্য হয়ে তাদের নিজের টিম পাঠিয়েছেন। সেই টিমকে অ্যাটাক করা হয়েছে, অসহযোগিতা করা হয়েছে, যেমন প্রত্যেকবার করা হয়। তো স্বাভাবিকভাবে কোর্ট বাস্তব পরিস্থিতি বুঝতে পেরেছেন, যখন তাদের প্রতিনিধি দলের উপরে আক্রমণ হয়, তখন আর বলার কিছু থাকে না। তাই তারা স্টেপ নিয়েছেন। আমার মনে হয় সরকারের কানে জল ঢুকেছে, এবারে কিছু তো করবে। এটা বাংলা ইতিহাসে বোধহয় এটাই প্রথম বিধানসভার অধিবেশনে বাম কংগ্রেস তারা কোনো জায়গা পেল কি বলবে? না, এটা তো বাস্তব। মানুষ যে রায় দিয়েছেন সেটা তো মানতেই হবে সবাই। আর আমার মনে হয় ঠিকই রায় দিয়েছেন। গত 5 বছর বিধানসভায় আমরা ড্রামা দেখেছি, তার মধ্যে 3 বছর আমি নিজে বিধানসভায় ছিলাম আমার দলের নেতা হিসাবে। সেখানে দেখেছি কিভাবে মিলিতভাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারা বারবার প্রস্তাব নিয়ে এসেছে। জিএসটিতে সবাই বিরোধিতা করছে, আমি একজন পক্ষে বলার লোক ছিলাম। ডিমোনেটাইজেশন নিয়ে সরকারের বিরুদ্ধে প্রস্তাব পাস হয়েছে, সিএ নিয়ে বিরুদ্ধে প্রস্তাব পাস করা হয়েছে। যে আইন পার্লামেন্টে পাস হয়ে যায়, তার বিরুদ্ধে কি করে বিধানসভায় প্রস্তাব আসতে পারে? এই ধরনের অনেক যে কাজ হয়েছে, তাতে কংগ্রেস আর সিপিএম সহযোগিতা করেছেন। সাধারণ বাংলার মানুষ, জাগ্রত জনতা, তাদেরকে এখানে বাংলার রাজনীতি থেকে বিদায় দিয়েছে। তো লোকসভা থেকে শুরু হয়েছিল, সেখানে কংগ্রেস হাফ হয়েছিল, এবারে সাফ হয়েছে। সিপিএম তো প্রথম থেকেই সাফ। বাংলার যে মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, যে গণতন্ত্র 45 বছর ধরে এখানে ভুলুণ্ঠিত লুপ্ত প্রায়, তাকে বাঁচাবার জন্য ভারতীয় জনতা পার্টিকে দায়িত্ব দিয়েছেন। আমরা তার জন্য সমস্ত রকম চেষ্টা করব। একজন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, যাকে নিয়ে সম্প্রতি অনেক আলোচনা হয়েছে, তিনি একটা ফেসবুক পোস্ট করেছেন এবং লিখছেন, আমি হাঁপিয়ে যাচ্ছি, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। রাজনীতি এসেতে বোধহয় ঠিক করিনি বিষয়টা করতে। যত এই কাজের সঙ্গে আর যুক্ত হচ্ছি, রাতে ঘুম হচ্ছে না। এরপরে এই সংক্রান্ত আরো অনেক কথা লিখেছেন। বিধায়ক যাকে খুব কাছ থেকে মানুষের পাশে দেখা যাচ্ছিল, তিনি সদস্য এভাবে লিখছেন। মনোরঞ্জন ব্যাপারী, তাকে সম্প্রতি দেখা যাচ্ছিল উনি গাড়ি নন, টোটো কিনে। অনেক ব্যক্তি যারা পশ্চিমবাংলার এই পতনের ফলে তার উত্থানের জন্য অনেক রাজনৈতিক ব্যক্তি, সমাজসেবী ব্যক্তি, শিক্ষা জগতের মানুষ, বিভিন্ন জগতের মানুষ, তারা বাংলায় রাজনীতি যুক্ত হচ্ছিলেন যে কিছু করবো সময়। কিন্তু পশ্চিমবাংলার রাজনীতি এমন জায়গায় নিয়ে আসা হচ্ছে যেখানে বিরোধীদের কোনো সম্মান নেই। আমি আপনাদের বলছি, আলিপুরদুয়ারে 5টা এমএলএ আমরা জিতেছি, সেখানে কোনো অনুষ্ঠানে আর আমাদের এমএলএ রাখা হচ্ছে না সরকারি অনুষ্ঠানে। আমাদের একজন এমএলএ সেখানে যে বৈঠক রাখা হয়েছিল, যারা বসে সেখানে জোর করে ঢুকেছে, ডিএম এর সঙ্গে দেখা করেছেন, বিডিও এর সঙ্গে দেখা করেছেন, কমপ্লেন দিয়েছেন। সেখানে গিয়ে দেখা যাচ্ছে আমাদের পার্টি থেকে অতি সম্প্রতি যে জেলা প্রেসিডেন্ট গঙ্গা শর্মা চলে গেছেন, তিনি সেখানে বসে আছেন। তিনি কোন পার্টি, তিনি কি প্রতিনিধি? তিনি খালি টিএমসি জয়েন করেছেন বলে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত, আর জনগণের রায় আমাদের বিধায়করা নির্বাচিত হয়েছেন, তারা সেখানে আমন্ত্রিত নয়। এই যে অগণতান্ত্রিক আর একটা অস্বচ্ছ পরিবেশ তৈরি হয়েছে, উন্নয়ন তো সম্ভব নয়। এখানে রাজনীতি করা কষ্টকর হয়ে যাচ্ছে, এটা খুব চিন্তার বিষয়। সেজন্য আমরা বিরোধী হিসাবে এই সমস্ত কাজের বিরোধিতা করবো, যাতে স্বচ্ছ রাজনীতি হয়, উন্নয়নের ধারা প্রভাবিত হয়, সেই চেষ্টা আমরা করবো। মুকুল রায় নিয়ে শুভেন্দু অধিকারী সম্ভবত সলিসিটর জেনারেলের কাছে আলোচনা করতে গেছিলেন। তাহলে কি বিজেপি মুকুল রায়ের সাথে আইনি পদক্ষেপে যাওয়ার কথাই ভাবছে? আমাদের তো আমরা স্পিকারকে আবেদন করেছি, যেটা ফার্স্টে, যেটা যার অধিকার আছে। আর তিনি যদি এর সুবিচার না করেন,
তারপরে যা যা করো তোমরা প্ল্যানিং করো। সেটা হচ্ছে ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে 5ই জুলাই পৌর নিগম ঘেরাও কোনো কর্মসূচি আছে বিজেপি নিচ্ছে এখন? 5 জুলাই আমরা মূলত ভ্যাকসিন কেলেঙ্কারি এবং হিংসা নিয়ে আর কর্পোরেশন ঘেরাও করবো এরকম সিদ্ধান্ত নিয়েছি, সেখানে সব নেতারা হাজির থাকবে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, অনেক কথা হলে দুটো দেশ হয়ে গেছে।